নমস্কার ম্যাম, আমি এনএসজি এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে নমস্কার, বলছি। বলুন। হ্যাঁ ম্যাম। ম্যাম, আজকে সারাদিন কোর্টরুমে কি হলো ডিএ মামলাকে কেন্দ্র করে, ডিএনএ চ্যালেঞ্জের মামলাকে দেখুন, কেন্দ্র করে? কালকে তো আমাদের যা বক্তব্য ছিল প্রিন্সিপাল রেসপন্ডেন্ট হিসাবে, আমাদের তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যাপিয়ার করেছিলেন এবং তিনি তার বক্তব্য রেখেছেন এবং খুব স্পষ্টতই বলে দিয়েছেন যে ডিএ হচ্ছে সরকারি কর্মচারীদের অধিকার। হুম। এটা হচ্ছে অলরেডি এনফোর্সেবল রাইট তাদের। সেখানে কোনো সেখানে দ্বিধা নেই এবং সেটা কিন্তু প্রথম রাউন্ড যে লিটিগেশন ছিল সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছিল এবং তারপরে কিন্তু সেই রায়ে কিন্তু ট্রাইব্যুনালে রিমান্ড ব্যাক করা হয়েছে। কারণ কি, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হচ্ছে ট্রাইব্যুনালকে শোনার জন্য বলা হয়েছে, কি হারে দেবে সেটা বিচার করার জন্য। একদম। স্বাভাবিকভাবেই সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু রিভিউ করা হয়েছিল এবং রিভিউতেও কিন্তু একই রায় বহাল থেকেছিল যে এই যে ডিএ কোনো দয়ার দান নয়, ডিএ হচ্ছে সরকারি কর্মচারীদের অধিকার। এটা কিন্তু স্পষ্টত সেই রায়ে বলা ছিল এবং তার সেই রায়কে কিন্তু রিভিউতেও সেই রায় কিন্তু অ্যাফার্ম হয় এবং তার পরবর্তীতে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে কোনো পক্ষ কিন্তু এসএলপি বা ধরুন তার পরবর্তী কোনো অ্যাপিল বা কিছু করেছিল, সেটা কিন্তু সেরকম কোনো কিন্তু ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবেই সেই যে রায়টা সেটা হচ্ছে ফাইনাল রায় হয়ে গেছে। ইটস ওর যে ফাইনালিটি অ্যাটেন্ড করে গেছে, অর্থাৎ সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে যে দিয়ে হচ্ছে সরকারি কর্মচারীদের অধিকার। এখন প্রশ্ন হলো যে কি হারে দিয়ে দেওয়া হবে, কারণ যখন রিমান্ড ব্যাক করেছিল তখন কিন্তু বলেছিল যে এই সরকারি কর্মচারীরা কি সেন্ট্রাল হারে দিয়ে পাবে না কি হারে দিয়ে পাবে। পরবর্তীতে ট্রাইব্যুনালে একটি লং হিয়ারিং হয় এবং তারপর কিন্তু এটা এটা কিন্তু রায় আসে যে এআইসিপিআই কে কিন্তু সূচক ধরা হবে এবং এআইসিপিআই অনুযায়ী কিন্তু সরকারি কর্মচারীদের দিয়ে সেটা কিন্তু দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই এখন বর্তমানে সেই প্রথমে হাইকোর্টও কিন্তু সেই রায় বহাল রাখে এবং যে বকেয়া ডিএর কথা বলা হয়েছে সেই বকেয়া ডিএ কিন্তু রিলিজ করার কথা হাইকোর্টও বলে, ট্রাইব্যুনালও বলে এবং পরবর্তীতে সেই রায়কে চ্যালেঞ্জ করে এসএলপি করে স্টেট এবং সেইটারই কিন্তু বর্তমানে হিয়ারিং চলছে। এই হিয়ারিং এর সময় কিন্তু প্রত্যেকটি যে অর্ডার ছিল এবং যে রুলস ছিল এবং পরবর্তী যে ক্লারিফিকেটরি মেমো ছিল ওই রোপা রুল 2009 এর, সেগুলো কিন্তু প্লেস করা হয় এবং বিভিন্ন জাজমেন্টের বিভিন্ন অবজারভেশন, বিভিন্ন ডাইরেকশন কিন্তু সেখানে প্লেস করা হয় এবং সেখানে কিন্তু দেখানো হয় যে এই যে রায়টা দিয়েছিল ট্রাইব্যুনালটা সেটা সঠিকভাবেই দিয়েছিল। একদম। পরবর্তীতে আরো যারা কাউন্সিল ছিল আজকে একজন বলেছেন এবং আমাদের হয়েও আজকে রৌফ রহিম ছিলেন, উনি সিনিয়র কাউন্সিল, উনিও আজকে সেই বাকি যে পয়েন্টগুলো আমাদের ছিল সেগুলোও কিন্তু আজকে বলেছেন। তার পরবর্তীতে যখন রিপ্লাই দেওয়ার পার্ট আসে স্টেটের তরফ থেকে তখন তারা রিপ্লাই দেয় এবং রিপ্লাইয়ে কিন্তু এটা কিন্তু একদম প্রতিষ্ঠিত যে প্রথমে যখন ওপেনিং তারা করেছিল তখন কিন্তু যে আর্গুমেন্টগুলো বা ধরুন যেই পয়েন্টগুলো তারা রেখেছিল তার বেসিসে কিন্তু আমরা রিপ্লাই দিই, আমরা কিন্তু ওনাদের রেসপন্স করি এবং আমাদের রেসপন্সের বেসিসে কিন্তু ওনাদের রেসপন্স করার কথা। সেই রেসপন্স করতে গিয়ে দেখা যায় যে রাজ্যের তরফ থেকে যে দাঁড়িয়েছেন শ্যাম বিবান, উনিও সিনিয়র কাউন্সিল, উনি কিন্তু নতুন সাবমিশন করতে শুরু করেন। তো স্বাভাবিকভাবেই জজ সাহেবরা তখন প্রশ্ন করে এই সাবমিশন তো আগে করা হয়নি, এই সাবমিশন নতুন করে করা হচ্ছে কেন। তখন উনি বলেন যে এই এই সাবমিশন উনি তখন করেন এবং সেই সাবমিশন দীর্ঘক্ষণ ধরে চলে এবং যেহেতু জজ সাহেবদের সেকেন্ড হাফে অন্য এক জায়গায় মামলা ছিল এবং কিছু অ্যাকোমোডেশন নিশ্চিতভাবে তাদের ছিল, সেই জন্য কিন্তু ফার্স্ট হাফ পর্যন্ত আজকের বেঞ্চ বসে এবং ফার্স্ট হাফে কিন্তু সরকারি তরফের যারা আইনজীবী ছিলেন তাদের বক্তব্য কিন্তু কমপ্লিট হয়নি। খুব স্বাভাবিকভাবেই সেটা কমপ্লিট না হওয়ার জন্য পরবর্তী একটি শুনানির দিন ধার্য করা হয় এবং সেই দিনটি ধার্য করা হয় মঙ্গলবার 2টোর সময়। হ্যাঁ ম্যাম, এইখানে আপনাকে জাস্ট একটু ইন্টারাপ্ট করছি। ম্যাম, আমাদের এই যে রোপা রুল 2009 আর রোপা রুল 2009
19 এর মধ্যে ডিফারেন্সিয়েটটা কি, মানে যদি আমাদের অডিয়েন্সকে বলতে দেখুন, চাও? ওখানে বলা আছে যে এক্সিস্টিং এনরোলমেন্টস এর ওপর কিভাবে ডিএটা দিতে হবে। সেখানে যে 2005 সালের যে গড় ছিল এআইসিপিআই এর, সেই গড়ের কথা কিন্তু উল্লেখ আছে 2009 সালের রোপা রুলসে। কিন্তু দেখেছেন যখন পরের গভর্নমেন্ট যখন আসে, গভর্নমেন্ট যখন হুম। নতুন রুল ফ্রেম করে এই যে সরকারি কর্মচারীদের জন্য, হ্যাঁ, তখন 2011 সালে কিন্তু যখন ওই নতুন পোর্শন, গভর্নমেন্ট এস্টাবলিশড হয়, তারপরে 2019 এ হ্যাঁ, রোপার। তারপরে 19 সালে যখন রোপা রুলটা তো আপনার আসে, হুম। তখন কিন্তু দেখা যায় যে সেই যে পোর্শনটা যেটা 2009 সালে ছিল, হুম। যে কোন সূচককে মানতে হবে এআইসিপিআই কে, সেই পোর্শনটা কিন্তু ওই 19-এর যে রোপা রুল সেখান থেকে উঠে যায়, এবং সেই পোর্শনটা কিন্তু থাকে না। যদিও সেটার অন্য ইন্টারপ্রিটেশন হয়, কিন্তু রোপা রুলে যেখানে স্পষ্ট 2009-এর রোপা রুলে যেখানে স্পষ্টভাবে বলা আছে যে ডিএটা কি হারে দিতে হবে, সেটা কিন্তু 2019-এর রোপা রুলে স্পষ্ট আকারে নেই। সেটা কিন্তু অন্যভাবে আছে। সেটা যখন পরবর্তী যখন সেটা ইন্টারপ্রিটেশন হবে তখন দেখা যাবে। কিন্তু 2009-এর যে রুল, রোপা রুল, সেখানে কিন্তু সেখানে কোনো অ্যাম্বিগুইটি নেই যে রোপা এই ডিএটা কি হারে দিতে হবে। খুব স্বাভাবিকভাবেই সেখানে বলা আছে যে বেসিক পে, মানে ধরুন বেসিক পে বলতে ধরুন বেসিক এবং গ্রেড পে মিলিয়ে তখন বেসিক পে ধরা হতো। সেই বেসিক পের ওপর কি পার্সেন্টেজে কিসের ওপর ওর সেই ডিএটা দিতে হবে, ডিএটা ক্যালকুলেশন করতে হবে, সেটা কিন্তু 2009-এর যে রোপা রুল সেখানে স্পষ্টত বলা আছে। একদম একদম। তো এই যে 2019-এ যেটা স্পষ্টত বলা নেই, এর জন্য আপনি কাকে দায়ী রাখবেন? দেখুন, সেটা তো গভর্নমেন্ট মনে করেছে সরকারি কর্মচারীদের দেবে না। উনি মনে করেন যে হুম। সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া কোনো অধিকার না, সেই জন্যই সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছে। দেখুন, এটা এটা নিজের সরকারি যারা কর্মচারী রয়েছে, নিজের কর্মচারী, তারা তো সরকারি কাজ করে, তারাই তো ভোট করায়, তারাই তো সরকারের বিভিন্ন রকম হ্যাঁ, কাজকর্মে তারা লিপ্ত হয় এবং তারা সরকারের জন্যই কাজ করে। তাহলে তাদেরকে কেন ডিপ্রাইভ করা হবে? এবং তাদের ডিপ্রাইভ করার জন্য, এবং তারা দেবে না বলেই তাদেরকে দিয়ে দেবে না। কারণ দেখুন, একটা মানুষ খুব স্বাভাবিক, এটা কিন্তু এর জন্য কিন্তু কোনো রকেট সায়েন্স লাগে না। ধরুন কেউ যদি এই ধরুন দ্রব্যমূল্য যে হারে আমাদের বাড়ছে, সেই হারে তো একদম একদম। স্যালারি বাড়ে না, বেসিক পে সেই হারে বাড়ে না। খুব স্বাভাবিকভাবেই ধরুন 15 বছর আগে যার স্যালারি যেটা ছিল, আজকে যদি 15 বছর পরেও তার স্যালারি যদি সেম থেকে থাকে, সে তাহলে কিভাবে যে তার দৈনন্দিন জীবন চালাবে? সেই সরকারি কর্মচারীগুলো তাদের দৈনন্দিন জীবন চালাবে কি করে? তাদের তো দ্রব্যমূল্যের সঙ্গে ভ্যারিয়েশন করে, দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা স্যালারি তাদের প্রোভাইড করতে হবে। সেই জন্যই কিন্তু এই ডিয়ারনেস অ্যালাউন্সের কথা কিন্তু আসে, এবং ডিয়ারনেস অ্যালাউন্সের কিন্তু পেছনে অবজেক্টটাই এটা যে যে ইনফ্লেশন বা যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তার সঙ্গে যাতে এই সরকারি কর্মচারীরা মেট আপ করতে পারে, এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে তাদের স্যালারিটা তাদের ডিসবার্স করা যায়। সেখানে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন কোনো সরকার এই স্ট্যান্ড নেয় যে আমরা দিয়ে দেব না প্রপার ওয়েতে, এবং যে প্রপার ইয়ের কথা, এবং সেখানে আরেকটি কথা কিন্তু বারবার উঠে আসে, সেখানে কিন্তু যখনই স্টেট গভর্নমেন্টের তরফ থেকে আর্গুমেন্ট করা হয় বারবার উঠে আসে যে ফিনান্সিয়াল ক্রাঞ্চেসের কথা, ফিনান্সিয়াল ক্যাপাবিলিটির কথা। সেখানে কিন্তু তারা বলছে আমরা দেব আমাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি অনুযায়ী। ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি যদি রাজ্যের না থেকে থাকে, তাহলে খেলা মেলা এই যে এত খরচা করা, সেইটার কি প্রয়োজনীয়তা আছে? তার থেকে তো বেশি যে যারা ধরুন সরকারি কর্মচারী সরকারের জন্য কাজ করছে তাদের ডিএটা বেশি প্রয়োজনীয়। আপনি দেখবেন বিভিন্ন স্কিমে, যেগুলো ধরুন তাদের পার্টি ক্যাডারদের টাকা দেওয়া ছাড়া অন্য কিছু নেই, যে ক্লাবগুলোকে 1,10,000 করে যে আপনার অ্যানাউন্সমেন্ট করলো, কোথা থেকে হ্যাঁ, পাচ্ছে? তাহলে এখান থেকে তো ধরে জর্জিয়া। নিতে হবে যে স্টেট গভর্নমেন্টের ফিনান্সিয়াল ক্রাঞ্চেস অ্যাজ নেই। ফিনান্সিয়াল ক্রাঞ্চেসের অজুহাত দেখিয়ে, ফিনান্সিয়াল ক্যাপাবিলিটির অজুহাত দেখিয়ে তারা সরকারি কর্মচারীদের ডিপ্রাইভ করতে চাইছে, এবং সেখান থেকে তো এটা প্রতিষ্ঠিত। হুম হুম। ম্যাম, একটা জাস্ট কোয়েশ্চেন করবো, যে এই ডিএটা বিশেষ করে কত বছর থেকে কত বছর বয়সী কর্মচারীরা পাবেন, যদি একটু দেখুন, এখানে বয়সের কোনো বিষয় নেই। যারা রোপা রুল 2009-এর যারা গভর্ন হয়েছে তারাই পাবে। দেখুন, একটা সার্ভিস পিরিয়ডে যখন প্রত্যেকটা, যখন এই যে ধরুন ফিফথ পে কমিশন, সিক্সথ পে কমিশন যখনই আসে, তখন বিভিন্ন একটা কমিটি সেখানে রিপোর্ট দেয়, এবং সেই কমিশনের যে রেকমেন্ডেশন থাকে, সেই রেকমেন্ডেশনগুলো গভর্নমেন্ট কিন্তু গ্রহণ করতে পারে বা বর্জন করতে পারে বা আংশিকভাবে গ্রহণ করতে পারে। এই যে ধরুন ফিফথ পে কমিশনের যে রেকমেন্ডেশন ছিল যে
সেন্ট্রাল হারে আপনার ডিএ দেওয়া, তারপরে ধরুন বছরে দুবার করে এই ডিএ দেওয়া, এইগুলো কিন্তু ফিফথ রেকমেন্ডেশনে কিন্তু রেকমেন্ড করা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু গভর্নমেন্ট, আমাদের স্টেট গভর্নমেন্ট সেই ফিফথ রেকমেন্ডেশনের যে এ, এই যে রেকমেন্ডেশনগুলো ছিল সেগুলো কিন্তু গ্রহণ করেছিল এবং তার পরবর্তী সেটা গ্রহণ করেই কিন্তু রোপা রুল 2009 সেটা আসে। সেই সময় যারা গভর্নমেন্ট ছিল, ইভেন আপনাকে একটা কথা বলি, 2010 পর্যন্ত কিন্তু এই রোপা রুল 2009-কে মান্যতা দিয়েই কিন্তু এআইসিপিআই এর যে সূচক ছিল, যে হুম, যে সেন্ট্রাল হারে যে রেট ছিল সেই হারেই কিন্তু দেওয়া হয়েছিল। পরবর্তীতে কিন্তু 2011 থেকে তার ব্যতিক্রম ঘটে এবং সেখানে কিন্তু আরবিটারি ভাবে, কখনো 1 বছর ভাবে, কখনো 3 বছর বাদে, যখন যেমন পেরেছে সেটা কিন্তু তারা ওইভাবে দিয়ে দিয়েছে কোনো বেসিস ছাড়া। সেখানে কিন্তু ট্রাইব্যুনাল থেকে শুরু করে আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে, কিন্তু প্রত্যেক কোর্টে যখন এই মামলার শুনানি আসে প্রত্যেক জায়গায় তাদের সরকারি যারা আইনজীবী থাকে তাদের কিন্তু একটি প্রশ্নের মুখে পড়তে হয় যে তোমরা বলছো তোমরা ডিএ দিয়ে দিয়েছো, কিন্তু তোমাদের এই যে ডিএটা দিয়েছো বলছো তার কি রুলসের বেসিসে তোমরা দিয়েছো, কোন আইনে দিয়েছো, কোন এই যে তোমাদের যে ক্যালকুলেশনের মেথড, এটা কোথা থেকে তোমরা পেয়েছো, এই ক্যালকুলেশনের মেথোডোলজিটা কি, সেটা কিন্তু আপনার ট্রাইব্যুনাল থেকে শুরু করে আজকে এই সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং হয় সেটা কিন্তু প্রোভাইড করতে ব্যর্থ হয়েছে। এবং আজকে যখন এই সরকারি তরফের যে আইনজীবী ছিলেন তাকে যখন এই প্রশ্ন করা হয় তখন কিন্তু উনি বলেছেন আমাকে ইনস্ট্রাকশন আনতে হবে। তবে ইনস্ট্রাকশন ধরুন সেই প্রথম কোর্ট থেকে আজকে ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট চলে আসার পরেও যখন এই প্রশ্নের উত্তর দিতে পারেনি, উনি নতুন করে কি ইনস্ট্রাকশন আসবে আমার জানা নেই। তাও দেখা যাক, আমরা আশায় আছি যে উনি কোনো একদম ইনস্ট্রাকশন আনবে একদম ম্যাম। এটা এবং সেটা সবার আজকের যে সম্মুখে। আজকের যে ইয়েটা জাজমেন্ট বলছি যে হেয়ারিংটা হলো, সেটা সম্ভবত এটা আজকে 21তম হেয়ারিং ডিএ মামলার। তো হুম। আগামী যে মঙ্গলবার যেটা রয়েছে ওই দিন কি কোন রকম ভাবে ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল হেয়ারিং দেখুন সেটা হতেই পারে। দেখুন দেখুন এখানে অডিয়েন্স প্রত্যেকের আছে, কারণ কি দেখুন এখানে প্রত্যেকে বলার সুযোগ আছে, কারণ যে প্রত্যেক দুপক্ষকে শুনেই কিন্তু যে কোনো বিচার ব্যবস্থায় কিন্তু রায় প্রদান করা হয়। একদম যে আজকে বলছেন 21তম যে আপনি হিয়ারিং এর ডেটের কথা বলছেন, আপনি জানেন 22 সালের পর থেকে পরবর্তীতে প্রচুর ডেট হয়েছে, সেখানে সরকারের তরফ থেকে একাধিকবার টাইম প্রেয়ার করা হয়েছে এবং টাইম হ্যাঁ নিয়ে গেছেন একাধিকবার। এই যে এফেক্টিভ হিয়ারিং বলতে পারেন, এফেক্টিভ হিয়ারিং হয়তো 4-5টা হয়েছে এবং সেই জন্যই কিন্তু এই যখন লাস্ট টাইম যখন হিয়ারিং আসছে সোমবারে, তখনও কিন্তু তারা একটা টাইম নেওয়ার চেষ্টা করেছিল এবং এই মামলাটি আরো পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেখানে কিন্তু জজ সাহেবরাই ধরে বেঁধে সেই মামলার ধরুন আপনি বলতে পারেন ম্যারাথন হিয়ারিং, সেখানে বলতে পারেন প্রথম ডে টু ডে বেসিসে, যে বলতে পারেন সারাদিন ধরেই সেই হিয়ারিং চলেছে। হ্যাঁ হ্যাঁ তারপরেও সেই হিয়ারিং দেখুন সম্পূর্ণ না হলে সেটা ধরুন এটা কিছু করার নেই, কারণ কি সব পক্ষকেই জজ সাহেবদের শুনতে হবে এবং যারা বিচার ব্যবস্থার বিচার করার জন্য বসে আছেন তাদের সব পক্ষ শুনেই সেই রায়টা কিন্তু প্রদান করতে হবে। এটা বিচার ব্যবস্থার একটি অংশ বলতে পারেন, বা ধরুন সেখানে এটাই নিয়ম বলতে পারেন। স্বাভাবিকভাবেই যারা সরকারের তরফ থেকে দাঁড়িয়েছেন তাদের বক্তব্য এখনো শেষ হয়নি এবং তাদের বক্তব্যের পরে ম্যাম। যদি আমাদের এখানে কোনো একটু কিছু বলার থাকে একদম বা ধরুন অন্য কোনো প্রশ্ন, অন্য কোনো প্রসঙ্গ উঠে আসে, তখন নিশ্চিতভাবে আমাদেরও সুযোগ দেবেন বলে মনে করি। হ্যাঁ ম্যাম, একটু ইন্টারাপ্ট করলাম ম্যাম। তো ব্যাপারটা হচ্ছে বারে বারে রাজ্য সরকারের তরফ থেকে এরকম পিছিয়ে দেওয়ার যে এই যে অভিনয় বা কাহিনীর কারণটা কি? মানে অ্যাকচুয়ালি রাজ্য দেখুন সরকার তারা চাইছিলেন, রাদার বলা ভালো যে তারা চাইছিলেন যে এই মামলাটি যাতে এখন না হয়, তারা পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তাদের ঘাড়ে এইটা চাপিয়ে দিয়ে যাবে আর ওরা নিজেরা বেলা খেলায় ব্যস্ত থাকবে এবং সেগুলো এই স্বেচ্ছাধীনভাবে সেই টাকাগুলো সরকারি টাকা মানে হচ্ছে জনগণের করের টাকা। জনগণের করের টাকা কিভাবে খরচা হবে এবং মানুষের হিতার্থে খরচা হবে সেটাই কিন্তু মানুষ এক্সপেক্ট করে এবং সেটাই কিন্তু একজন সরকারের কাছে কিন্তু মানুষ চায় যে এই যে মানুষ যে কষ্ট করে যে তার উপার্জন করছে সেই উপার্জনের একটি অংশ কিন্তু সে কর হিসাবে প্রদান করে গভর্নমেন্টের ঘরে। একদম সেই কর হিসাবে যখন সেটা প্রদান হচ্ছে সেই করের টাকাগুলো মানে মানুষের কষ্টার্জিত টাকাগুলো কিন্তু গভর্নমেন্টের খাতায় দেয় এই প্রত্যাশা নিয়ে যে তারা জনগণের হিতার্থে
এই টাকাগুলো খরচা করবে, কিন্তু যখন দেখা যায় সেটা জনগণের হিতার্থে খরচা হচ্ছে না, স্বাভাবিকভাবেই মানুষের সেখানে অন্য প্রতিক্রিয়া আসে। এবং এখানে ধরুন ধরুন এই ক্লাবগুলোকে বিশেষ হুম, করে ধরুন বা বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন স্কিম করা হয়েছে যে করা হয়েছে একদম। বিভিন্ন শিলান্যাস করা হয়েছে। একদম বিভিন্ন যে স্কিম গুলো করা হয়েছে তার থেকে তো আপনার ডে টু ডে মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে সেটা তো বেশি প্রয়োজন। সেই একদম দিকে কিন্তু খেয়াল দেওয়া কিন্তু মনে করছেন যে সেটা কম প্রয়োজন। আমাদের যে গভর্নমেন্ট রয়েছে বর্তমানে তারা মনে করছে সেটা কম প্রয়োজনীয় এবং তিনি খেলা মেলা এসব মেতে থাকতেই বেশি পছন্দ করছেন। একদম একদম ম্যাম। তো আজকে ম্যাম থ্যাংক ইউ এইটুকু সময় দেওয়ার জন্য আমাদেরকে। ধন্যবাদ আপনাকে।